ভোটের আগে ৫ ওসিকে প্রত্যাহারের নির্দেশনা ইসি। বিএনপি নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী আনন্দ পান, বলছেন রুজবে। জানাবো আজিজ আহমেদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে। এমপি আনার হত্যা, লাশ না পেলে মিলবে না মৃত্যু সনদ, অপেক্ষায় কাটতে পারে ৭ বছর। আমরা কিরকম ভালো মানুষ যে ৮০ টুকরা হতে হয়, বললেন কাদের সিদ্দিকী। এবং সর্বশেষ জানাবো পানির নিচে ঢাকার সড়ক অলিগলি, তীব্র ভোগান্তি পথে পথে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোটের আগে ৫ ওসিকে প্রত্যাহারের নির্দেশনা ইসির। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসি প্রত্যাহার করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। সোমবার এই সংক্রান্ত চিঠি পুলিশের মহাপরিদর্শক আইজিপি বরাবর পাঠিয়েছে ইসি সচিবালয়। সোমবার ইসির উপসচিব মিজানুর রহমানের ওই সই করা চিঠি আইজিপিকে পাঠানো হয়েছে। এই ৫টি থানা হলো কুমিল্লা জেলার দেবিদ্বার থানা, চাঁদপুরের ফরিদগঞ্জ থানা, চট্টগ্রামের চন্দনাইশ ও আনোয়ারা এবং পটুয়াখালীর দুমকি। ইসি সূত্র জানিয়ে চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দেবিদ্বার, ফরিদগঞ্জ, চান্দনাইশ ও আনোয়ারার থানার ওসিদের সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত পুলিশ পরিদর্শককে তদন্ত ৩১শে মে পর্যন্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া দুমকি থানার ওসিকে ওই উপজেলা পরিষদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত পুলিশ পরিদর্শককে তদন্ত দায়িত্ব দেওয়ার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে তা জানাতে বলা হয়েছে। বিএনপি নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী আনন্দ পান, বলছেন রুজবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের চেয়ে বেশি আনন্দ পান। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একটি কাজ করে মহা আনন্দ লাভ করেন, সেটি হলো জিয়া পরিবারের বিরুদ্ধে বিষেধাগার। খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দি করে রেখেছেন, তাকে চিকিৎসাও নিতে দিচ্ছে না। তার না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা। তারেক রহমানকে নিয়ে এসে বিচার কার্যালয় করা হবে। গতকাল দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে সমালোচনা করে রিজভী বলেন, আপনি বললেন তারেক রহমানকে নিয়ে এসে বিচার ব্যবস্থাপনায় করা হবে। এর আগে অনেকবার বলেছেন, আমি বলতে চাই তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে আপনার বিচার হয়ে যায় কিনা। রিজভী আরও বলেন, আপনারা দেশের অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন। যত ঋণ নিয়েছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে, ওই সুদ পরিশোধ করতে হবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যাদের আপনি এমপি বানিয়েছেন তারাই তো টাকাগুলো পাচার করেছে, এরা এমপি হয়ে কি করে? এর দায়িত্ব আপনার প্রধানমন্ত্রী। আজিজ আহমেদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজিজ আহমেদ এবং তার পরিবার বিরুদ্ধে ২০ মে মধ্যরাতের পর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। দুর্নীতি ভাইদেরকে অবৈধভাবে কাজ পাইয়ে দেওয়া এবং স্বাভাবিক আইনগত প্রক্রিয়ার প্রভাব বিস্তার করে ভাইদেরকে দায়মুক্ত দেওয়ার ক্ষেত্রে আজিজ আহমেদ ভূমিকা রেখেছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশে নিষেধাজ্ঞা বিবৃতিতে বলা হয়েছে। এই বিবৃতির পর আজিজ আহমেদের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি নির্দোষ ছিলেন এবং কোনো কিছু যাচাই বাছাই না করে তার উপর নিষেধাজ্ঞা করেছে। আজিজ আহমেদ এই ঘটনার পর বিভিন্ন জাতীয় দৈনিক তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রকাশিত হচ্ছে। এই বিষয়ে সরকারের ভূমিকা কি, এই নিয়ে বিভিন্ন মহলে নানামুখী আলাপ আলোচনা চলছে। গতকাল অর্থমন্ত্রী সুস্পষ্টভাবে সাবেক সেনাপ্রধান এবং সাবেক পুলিশ প্রধান বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজিজ আহমেদ সম্পর্কে বলেন, সাবেক সেনাপ্রধানও ধরা পড়েছেন। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও তো বিষয়টি জনসমকক্ষে চলে এসেছে। সাংবাদিকরা তখন তার কাছে জানতে চান যে সাবেক সেনাপ্রধানের বিষয়ে সরকার তো কিছু করেনি। অর্থমন্ত্রী জবাবে বলেন, সরকার কিছু করেনি মানে সেনাবাহিনী কিছু করবে? আজিজ আহমেদ এখন সেনাবাহিনী নেই, এই বিষয়টি মনে করিয়ে দিলে অর্থমন্ত্রী বলেন, অবসরে যাওয়ার পরও সেনাবাহিনী কিছু করতে পারে। তবে সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যেহেতু তিনি সেনাবাহিনীর সর্বোচ্চ পদে ছিলেন, সেনাবাহিনীর স্বপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারে না। যদি আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো তদন্ত বা বিচার করতে হয় তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে। এখন প্রতিরক্ষা মন্ত্রণালয় সেটি করবে কিনা সেটি দেখার বিষয়। কোনো আইনজ্ঞ বলেছেন, আজিজ আহমেদ এখন সেনাবাহিনীর কেউ নন, তিনি একজন বেসামরিক ব্যক্তি। কাজের দুর্নীতি দমন কমিশন সহজে তার সম্পদ এবং অন্যান্য বিষয় নিয়ে তদন্ত করতে পারে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কিছু অভিযোগ তার বিরুদ্ধে উপস্থাপন করেছেন, সে কারণে দুর্নীতি দমন কমিশন সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে তদন্ত করতে পারে। উল্লেখ্য, এর আগে সাবেক সেনাপ্রধান হারুনা রশিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছিল। তিনি
ডেস্টিনির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এই সম্পৃক্ত থাকার অবস্থায় তার বিভিন্ন অনিয়মের কারণে তাকে কারাগারে যেতে হয়েছে। তারও আগে সাবেক সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানের দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। কাজী সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর তার অতীত দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশন বা সরকার অন্য কোনো প্রতিষ্ঠান তদন্ত করতেই পারে। তবে আজিজ আহমেদের বিরুদ্ধে এখনই কোনো রকম তদন্ত বা বিচারে যাবে কিনা সে ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সরকারের বিভিন্ন সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে সেই অভিযোগগুলো সরকার খতিয়ে দেখছে, যাচাই বাছাই করছে এবং এই সমস্ত অভিযোগ প্রাথমিক তদন্তের পরে আজিজ আহমেদের বিরুদ্ধে তদন্ত হবে কিনা, তাকে বিচারের আওতায় আনা হবে কিনা ইত্যাদি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এমপি আনার হত্যা লাশ না পেলে মিলবে না মৃত্যু সনদ, অপেক্ষায় কাটতে পারে 7 বছর। চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য গিয়ে খুন হয়েছে সংসদ সদস্য আনারুল আজিম আনার। তবে তার লাশ এখনো উদ্ধার করা যায়নি। টানা কয়েকদিন ধরে নিরলস তল্লাশির পরও মেলেনি কিছুই। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আনোয়ারুল আজিম আনার লাশ পাওয়া না গেলে কি হবে? ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদই বা কবে মিলবে? এক্ষেত্রে ভারতের আইন কি বলে? প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় খুন হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ হয়তো আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। গত 13 মে থেকে 15 মের মধ্যে তাকে হত্যার পর তার লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। আর এটি পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং বাংলাদেশ গোয়েন্দা শাখা উভয়েরই জন্য তাৎক্ষণিক একটি সমস্যা তৈরি করবে। আর তা হচ্ছে, আনারের মৃত্যুতে কোনো ধরনের ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ জারি করা যাবে না। আর তেমনটি হলে ঝিনাইদহ 4 কালীগঞ্জ আসনে উপনির্বাচনের তদন্ত 7 বছরের জন্য অসম্ভব হয়ে যাবে। বাংলাদেশের গোয়েন্দা শাখার প্রধান ও পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন রশিদ রোববার কলকাতায় তার আগের কথায় পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, হত্যার পর আনারের লাশ টুকরো টুকরো করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তিনি ইঙ্গিত দেন, আনারের লাশ হয়তো আর কখনোই পাওয়া যাবে না। নর্থ ইস্ট নিউজ বলছে, এমপি আনারের লাশ বা অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া না গেলে ময়নাতদন্ত করা যাবে না, যার অর্থ হলো তার আত্মীয়দের কাছেও মৃত্যু সনদ হস্তান্তর করা যাবে না। উপরন্তু ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ জারি করার আগে পশ্চিমবঙ্গ সিআইডিকে কমপক্ষে 7 বছর অপেক্ষা করতে হবে। নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় কলকাতার প্রবীণ অ্যাডভোকেট নবকুমার ঘোষ বলেন, মৃত কোনো ব্যক্তির লাশ পাওয়া না গেলে মৃত্যু সনদ জারি করতে 7 বছর সময় লাগতে পারে। এটাই প্রতিষ্ঠিত আইন। 7 বছরের অপেক্ষা বাধ্যতামূলক। লাশ নেই, মৃত্যু সনদও নেই। 7 বছর পার হওয়ার পর সিআইডি কাছে খোলা একমাত্র যে পথটি থাকবে তা হলো ভারতীয় সংবিধানের 226 ধারার অধীনে কলকাতার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা। অ্যাডভোকেট নবকুমার ঘোষ বলেছেন, এরপর উচ্চ আদালতে প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার মাধ্যমে বিচার বিভাগের তদন্তে নির্দেশ দিতে পারে। সেই তদন্ত শেষ হলে উচ্চ আদালত আদেশ জারি করতে পারেন, যা সংশ্লিষ্ট মৃত ব্যক্তির সনদ সমতুল্য হবে। প্রবীণ এই আইনজীবী বলেন, এই পদক্ষেপটির পর ভারতের জাতীয় সংবাদপত্র এবং দূরদর্শন চ্যানেলগুলোতে বিজ্ঞাপন জারি করতে হবে। সেখানে ঘোষণা করতে হবে আনারকে আর কখনোই পাওয়া যাবে না। আর এটি এমন কিছু যা আনার হত্যার কথিত মাস্টার মাইন্ড এবং তার তথাকথিত ব্যবসায়িক অংশীদার ও বন্ধু যুক্তরাষ্ট্রে বসবাসরত আখতারুজ্জামান শাহীন এবং কথিত বাংলাদেশি খুনি শিমুল ভুইয়া ও তানভীর ছাড়াও 24 বছর বয়সী কসাই জিহাদ হাওলাদাররা হত্যা পরিকল্পনা বাস্তবায়নের আগে বিবেচনা করেননি। আমরা কিরকম ভালো মানুষ যে 80 টুকরা হতে হয়, বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, দেশটা কেমন যেন ধ্বংসের পথে। কয়েকদিন আগে কলকাতায় এক এমপিকে নাকি 80 টুকরা করেছে। আওয়ামী লীগের একজন এমপিকে 80 টুকরা করে যার মাংস পাওয়া যায় না, যে যতই বলুক যদি লাশ না পাওয়া যায় তাহলে মামলাটি দুর্বল হবে, মামলার আলামত লাগবে। আমরা কিরকম ভালো মানুষ যে আমাদের 80 টুকরা হতে হয়। কি রকম ভালো মানুষ সংসদে গেছে, কিরকম ভালো মানুষ আওয়ামী লীগের এমপি হয়েছে। দেশের উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের চিত্র তুলে ধরে কাদের সিদ্দিকী আরও বলেন, দেশে কোনো উন্নয়ন হয় নাই, কিছু দালান কোঠা হয়েছে। বিদেশে ছেলেরা থাকে, তারা কিছু টাকা পাঠায়, ওই টাকা দিয়ে সরকার ফুটানি করে। যখন একটা সরকারি প্রজেক্ট হয় তারা অর্ধেক চুরি করে। যদিও কোনো প্রকল্পের টাকা লাগে 1 কোটি, তারা ধরে রাখে 4 কোটি, বাকি টাকা চুরি করে। 1 কোটিরও টাকা কাজ করে না। কিভাবে যে দেশটা চলছে একটু গভীরভাবে না ভাবলে চলে না। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন আপনাদের কাছে একটা পথ খোলা আছে, সেটা হচ্ছে প্রতিবাদ করতে হবে, না হলে গামছায় ভোট দিতে হবে। আগামী 5 জুন গামছা প্রতীকে ভোট দিলে সরকার যা খুশি তা করতে পারবে না। পানির নিচে ঢাকার সড়ক অলিগলি, তীব্র ভোগান্তি পথে পথে। মাঘ জ্যৈষ্ঠ দিনব্যাপী এমন বৃষ্টি প্রত্যাশা করেনি রাজধানীবাসী। যদিও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস, সেই অনুযায়ী ভোররাত থেকে বিরতিহীনভাবে বৃষ্টি ঝরছে রাজধানীতে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিভিন্ন এলাকায় ডুবে গেছে বহু সড়ক ও অলিগলি। সেই সঙ্গে তৈরি হয়েছে গণপরিবহনের সংকট। রাজধানীর বাড্ডা, গ্রিন রোড, নিউ মার্কেট, ধানমন্ডি 27, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10, 13 ও 14 নম্বর, মালিবাগ, শান্তিনগর, সায়দাবাদ, শনিরাখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমউদ্দিন রোড, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তা, খামারবাড়ি থেকে ফার্মগেট, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা,
ডিআইটি প্রজেক্ট এলাকা মোহাম্মদপুর, ইসিবি গুলশান লেকপার এলাকার সংযোগ সড়ক এবং এসব সড়কের আশপাশের অলিগলিতে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাস্তাঘাটে পানি জমায় সকাল থেকে বিকাল পর্যন্ত নানা বিড়ম্বনায় পড়েছেন কাজে বের হওয়া সাধারণ মানুষ। অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে ভ্যান নিয়ে সড়ক পারাপার হতে দেখা গেছে নগরবাসীকে। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে জলাবদ্ধতা, দুয়ের যোগফল হিসেবে রাজধানীর সব সড়কেই কমে গেছে গণপরিবহন। এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছেন ঢাকা রিকশা ও সিএনজি চালকরা। গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মোয়াজ্জেম হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার বাসা মোহাম্মদপুরে, সকালে অফিসে আসার সময় ভোগান্তিতে পড়েছিলাম। বৃষ্টির কারণে অনেক রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সড়কে বাস কম, অতিরিক্ত ভাড়া নিচ্ছে রিকশা চালকরা। প্রথমে বাসা থেকে বের হয়ে ডাবল ভাড়ায় রিকশায় চড়ে মোড়ে এসেছি, পরে বাস না পেয়ে সিএনজিতে চড়ে বেশ কয়েকটি ডুবো রাস্তায় পেরিয়ে গুলশানের অফিসে এসেছে। সিএনজি ভাড়া হওয়ার কথা সর্বোচ্চ 250 থেকে 280 টাকা, সেই ভাড়া আমার কাছ থেকে নিয়েছে 400 টাকা। বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন প্রয়োজনে কাজে বের হওয়া এমন বহু মানুষ। মূল সড়ক ছাড়া অলিগলিতেও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চলাফেরা করা কষ্টকর হয়ে পড়েছে। গণপরিবহনে উঠতে পোহাতে হচ্ছে তীব্র ভোগান্তি। রাজধানী ধানমন্ডি 27 থেকে কারওয়ান বাজার, এরপর হাতিঝিল হয়ে বাজ্জা এলাকায় আসা সুজন আহমেদ নামে একজন বলেন যে রাস্তা দিয়ে সিএনজিতে চড়ে এসেছি, তার বেশিরভাগ সড়কই জলাবদ্ধতা দেখেছি। পথে পথে মানুষের ভোগান্তি, পানির কারণে যানবাহন যাওয়ার পর ঢেউ আছড়ে পড়ছে ফুটপাতে। বাস না পেয়ে দ্বিগুণ ভাড়ায় সিএনজি করে আসলাম। এদিকে কোথাও জলাবদ্ধতা হলে পানি জমে থাকলে হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তারা জানিয়েছে জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয় সেজন্য কাজ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি কুইক রেসপন্স টিম। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।